আমাদের দেশের যিনি রাষ্ট্রপতি রয়েছেন মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার যোগ্য শিক্ষকরা শিক্ষিকারা এসএসসি 2016 প্যানেলের তাদের চাকরি চলে গেছে রাজ্য সরকারের দুর্নীতির কারণে। তারা কি যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের দুঃখের কথা, মর্ম ব্যথা আমরা দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে সেই দুঃখের যন্ত্রণার কথা বলতে চাই। তার জন্য জাতীয় কংগ্রেসের সদর দপ্তরে আমরা এসেছি। প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি আছেন মাননীয় শুভঙ্কর সরকার, তার সাথে আমাদের দীর্ঘ আলোচনা হয়। আমরা বলি যখন সেশন খুলবে লোকসভার বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধীজি তিনি ওএমআর এর মিরর ইমেজের কপি তার থেকে যোগ্য এই বিষয়গুলো তিনি তুলবেন যদি এই মামলাটা ততক্ষণ থাকে, এবং রাষ্ট্রপতির সঙ্গে তিনি আগামীকাল থেকে মানে তিনি চেষ্টা করবেন, আজকেই চেষ্টা চলছে যে রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি দরবার করবেন যে বাংলার যোগ্য শিক্ষকদের এই যন্ত্রণার কথা অন্তত একটু শুনুন। আমরা রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাই এই কারণে, কারণ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, 140 কোটি দেশের মহামহিম রাষ্ট্রপতি আপনার দেশে পশ্চিমবাংলার একটা অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে এইভাবে একটা সংগঠিত দুর্নীতি করে এত যোগ্য শিক্ষকদের পথে বসিয়েছে, তারা দিশেহারা, তাদের যন্ত্রণার কথা আপনি শুনুন। এর সঙ্গে আইনগত কোনো বিধিনিষেধ আছে বলে আমরা মনে করি। আমরা কথা বলেছি, স্যাটিসফাই সন্তুষ্ট হই বা অসন্তুষ্ট, আমাদের কোনো অসন্তুষ্টি নেই। আমরা বলতে এসেছি তারা চেষ্টা করছেন, আমরা যোগ্য শিক্ষাকর্মী এবং শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে যাতে একজনও বঞ্চিত না হয় সেই জন্য এই লড়াইটা লড়ছি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর একটা কথা জাস্ট বলি যে এত বড় স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা যদি লড়তে চান তাহলে সেই রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থক তাদেরকে বাদ দিয়ে বা প্রধান বিরোধী দল তাদেরকে বাদ দিয়ে আপনারা এই লড়াই জিততে পারবেন না। তাই আমরা সমস্ত রাজনৈতিক দলের দ্বারে দ্বারে আসছি এবং কিছুক্ষণ পর আমরা আলিমুদ্দিন স্ট্রিটে যাব, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন। আপনাকে তো সমন মানে থানায় যাওয়ার কথা বলা হয়েছে, কোর্টের যে রায় ইত্যাদি সব মিলিয়ে কি মনে করছেন আপনি আজকেই গ্রেপ্তার হয়ে যেতে পারেন? গতকাল 16 তারিখ রাতে আমার নোটিশ আসে বাই ফোনে, হোয়াটসঅ্যাপে। তারপরে থেকে আমি আইনি পদ্ধতি শুরু করেছি এবং আজকে আমি খবর পেলাম যে আগামীকাল সকাল 10টায় থানাতে দেখা করতে বলা হয়েছে। আমি অবশ্যই যাব। তো আপনি কি আশঙ্কা করছেন যে কালকে গ্রেপ্তার হতে পারে বা ইত্যাদি, বা আপনার দেখুন, মনে করি যে এই যারা 2016 প্যানেলে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রে 15 তারিখ রাতে যেভাবে বর্বরতার শিকার হয়েছেন, তারা এই পুলিশি অত্যাচারের শিকার হয়েছে, তাদের পাশে আমি ছিলাম। তো তাদের পাশে থেকে যদি আমাকে গ্রেপ্তার হতে হয় তাতে আমার কোনো আপত্তি নেই। মানে আপনাদের বলে দেওয়া হয়েছে যে যারা আন্দোলন করছে তাদেরকে ডুবে সরে যেতে হবে এবং কোনো রকম রাজনৈতিক কোনো অনুষঙ্গ মানে সেরকম? দেখুন, বিকাশ ভবনের ওখানে যে আন্দোলনটা চলছে সেখানে আমি মনে করি না কেউ রাজনীতিক ছত্রছায়া থেকে ব্যানার নিয়ে এসে সেখানে এসেছেন। একজন সাধারণ নাগরিক হিসাবে সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ছিলেন তারা প্রত্যেকে তাদের পাশে সহমর্মিতা জানাতে এসেছেন। এখনো আছেন, যারা আসছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়াতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার পুরো নামটা একটু বলবেন? ইন্দ্রজিৎ মন্ডল। এরা আজকে সর্বহারা হয়ে গেছে, সর্বশান্ত। বাড়ি থেকে এরা মাসের পর মাস আজকে বাইরে ঘুরছে, বাড়ি যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না। আর নন টিচিং স্টাফ যারা আছে তারা তো বেতনও নেই, তাদের তো আরো ভয়ঙ্কর বিষয়। এটা সত্যি পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রে এক লজ্জাজনক অধ্যায়। আর সেই লজ্জাজনক অধ্যায়ের নেতৃত্ব দিলেন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। আমার খুব কষ্ট হচ্ছে এই রকম যারা আমাদের বাড়ির ছেলে মেয়ে, যারা শিক্ষক শিক্ষিকা হয়েছে, তাদের আজকে এই পার্টি অফিস ওই পার্টি অফিস, রাস্তায় বসে থাকা, পুলিশের মার খাওয়া, এটা কি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে উজ্জ্বল করছে? একবারও ভাববেন না
বাংলার প্রশাসন, বাংলার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, শিক্ষা দপ্তর বলে কি কোনো পদার্থ নেই? শিক্ষামন্ত্রী তো জেলে একজন, শিক্ষা দপ্তরও জেলে ছিল। এটা তো একদিনে সংগঠিত হয়নি। আজকে আমি এই শিক্ষক সমাজকে, যারা রাস্তায় বসে থেকে এ পার্টি অফিস ও পার্টি অফিসে যাচ্ছে, একেবারে নিরুপায়। তার কারণ তারা এত বছর চাকরি করার পর তাদের চাকরিটা যাতে থাকে। কেউ সংসার করেছে, কেউ সংসারের দায়িত্ব নিয়েছে, কেউ আলাদা এস্টাবলিশমেন্ট তৈরি করেছে। তারপরে তারা যদি রাস্তায় চলে আসে, তো কোথায় তাদের, কার কাছে গিয়ে তারা অভিযোগ করবেন, বলবেন? তাই তো তারা দিশেহারা হয়ে গেছে, ট্রমায় ভুগছে। তাই আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে ওদের পাশে থাকা প্রয়োজন। যে সাহায্যই ওনারা চান, ওনাদের সঙ্গে আমরা আছি। কে যোগ্য কে অযোগ্য আমরা জানি না, সরকারই বলতে পারছেন। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় যে করাপশন ছিল, ত্রুটি ছিল, এখান থেকে যে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু বাংলার সমস্ত মানুষ জানে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কালকে এই 25,752 জন এরা কি করবেন? কেন সরকার যোগ্য অযোগ্যদের তালিকাটা সঠিকভাবে দিলে আজকে সবাইকে রাস্তায় বসে থাকতে হতো? এবার অযোগ্য যারা, তাদের সরকার আলাদাভাবে ভাবতেন তাদের ভবিষ্যৎ। কিন্তু যারা সত্যিকারের পরীক্ষা দিয়ে পাশ করলেন, তাদের তো এইভাবে হেনস্থা হতে হতো না। আমি এনাদের প্রতিনিধিদের নিয়ে রাহুল গান্ধীর কাছে গিয়েছিলাম। রাহুল গান্ধীর সবকিছু শুনে পার্লামেন্ট তখন বন্ধ হয়ে গেছিল। সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে, কি করা যায়, রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন। আর কিন্তু কেউ, কোন পশ্চিমবঙ্গের মেম্বার অফ পার্লামেন্ট বা বাকিরা কেউ এই যে সমাজ গড়ার কারিগর যারা, তাদের কথা কেউ ভাবেননি। যাদের স্কুলে থাকার কথা, তারা রাস্তায় ধর্ণা দিচ্ছে। বাচ্চা বাচ্চা যে ছেলেমেয়েরা যারা পড়াশুনো করবে, তাদের ভবিষ্যৎ কোথায় যাবে? তাদের জন্য তো আলাদা কোনো টিচার নিয়োগ করা হয়নি এই কদিনে। তাদের ভবিষ্যৎ সর্বনাশের শেষ প্রান্তে। ভেবে দেখুন, ভবিষ্যৎ গড়ার যারা কারিগর, তারা ঘুরে বেড়াচ্ছেন এ পার্টি অফিস ও পার্টি অফিস রাস্তায়, আর সরকার বলছে তাদের উপরে লাঠি পেটা করে যে সীমানা অতিক্রম করছেন। আর যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সমস্ত সীমা রেখাকে অতিক্রম করে, নিয়মের বাইরে গিয়ে সিঙ্গুরে বসে থেকেছেন। বিধানসভার ভেতরে ভাঙচুরের ক্ষেত্রে সীমারেখার মধ্যে নিশ্চয়ই ছিল না। তিনি আজকে সীমারেখার পাঠ যদি পড়ান সেই শিক্ষক সমাজকে, যারা তাদের লেজিটিমেট ক্লেম এস্টাবলিশ করার জন্য বসে থাকতে হচ্ছে, খুব বেদনাদায়ক বিষয়। আমি সরকারকে বলবো, আরেকবার ভাবুন কি উপায় বার করা যায়। আলোচনার মাধ্যমে এদের সঙ্গে বসুন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসলে, আর এখন সবাই দোহাই দিচ্ছেন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আর এখানে আমাদের তো বিধানসভার ভেতরে প্রতিনিধি নেই, অন্য কোন রাজনৈতিক দলের নেই। যাদের আছে সেই বিজেপি। নিয়োগ প্রক্রিয়ায় যদি দুর্নীতির বিষয় হয়ে থাকে, তাহলে সেই সময় আজকের বিরোধী দলনেতা তিনিও কিন্তু সেদিন ওই সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন। তিনি কোনোভাবেই দায়ভার এড়াতে পারেন না। তো বিজেপির নৈতিক কোনো অধিকার নেই এ ব্যাপারে কোনো কথা বলা।
বিজেপির নেতারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, সরকারে এসে গেলে আমরা চাকরি ব্যবস্থা করে দেবো। আরে সরকারে এসে গেলে চাকরির ব্যবস্থা করে দেবে, ত্রিপুরাতে এই কথা বলেছিলেন 10,323 জনের, সেখানে এখনো চাকরি হয়নি। ঠিক একই কায়দায় এখন বলছেন আমাদের কাছে সঠিক তালিকা আছে, সিবিআই দিয়েছে। তাই সিবিআই যদি চাল থেকে কাঁকর বাঁচতেই পারে, তাহলে কাঁকর বেছে নিলে তো চাল সঠিক থাকে, অর্থাৎ অযোগ্যদের বেছে নিলে তাহলে যোগ্য তো সঠিক থাকে। সেটা সিবিআই কেন তুলে ধরছে না? তা নিয়ে কেন যারা সেন্ট্রাল গভর্নমেন্টে আছে সেই রকম রাজনৈতিক দল কেন এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছেন না? তার কারণ বিজেপি ভাবছে এদের চাকরি চলে গেলে তাহলে তো খুব ভালো হয়, এদের নিয়ে আমি রাজনীতি করতে পারব। আবার তৃণমূল ভাবছে অযোগ্যদের যদি সত্যি চাকরি বাতিল হয়ে যায় তাহলে তো তারা গিয়ে বলবে যে কাদের কাদের টাকা দিয়ে এই চাকরিগুলো তারা পেয়েছিলেন। তা না হলে অযোগ্য যোগ্য কেন বার করতে পারবে না শিক্ষা দপ্তর, কেন বার করতে পারবে না সরকার? এবং এটা তো একদিনে হয়নি, বারে বারে যখন এই ঘটনা ঘটছে তার থেকে রাজ্য সরকার কোনো শিক্ষা নেয়। আমি আজকে যারা দেখা করতে এসেছিলেন তাদের আমি বলেছি নৈতিকভাবে পুরো কংগ্রেস পরিবার পশ্চিমবঙ্গে আপনাদের পাশে আছে, কিন্তু আমরা তো জানি না যোগ্যকে অযোগ্যকে। মহামান্য আদালতের যে রায় আছে সেই রায় পুনর্বিবেচনার জন্য আমাদের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আপনাদের সঙ্গে আমরা আছি, আইনত সাহায্য যা কিছু প্রয়োজন হয়। আর এর সঙ্গে সঙ্গে আবার আমি আমার নেতা যিনি প্রথম ওনাদের এই যে দুর্দশা, এই যে ওনাদের উপরে অবিচার, সে নিয়ে রাষ্ট্রপতিকে লিখেছিলেন পার্লামেন্ট খুললে যাতে তিনি সরব হন। এবং আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট আছেন ঈশা খান চৌধুরী, তার কাছেও আমি সবিস্তারে বলবো তিনিও যাতে আবেদন করেন, লেখেন। এবং আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা রাহুল গান্ধী লিখেছিলেন, আবার আমরাও এখান থেকে বলবো মহামান্য রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি মহোদয়া আপনি এই বিষয়টিকে একেবারে গুরুত্ব সহকারে বিচার করুন